তোমার এই কাজ করে বাসার মধ্যে বিরাট গজব নেওয়া যায়। হ্যালো সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। বরাবরের মতোই তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব নত্যবিধান। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা পাঠে চলে যাই। নত্যবিধান, তোমরা জানো যে বাংলা বানানের অনেক নিয়ম আছে। অনেক নিয়মের মধ্যে নত্যবিধান ও সত্যবিধান হচ্ছে একটা বিষয়। তো আমরা আজ নত্যবিধান নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে সত্যবিধান নিয়ে আলোচনা করব। তো নত্যবিধান আমরা জানি, আসলে যদি আমরা বলি এরকম ভাবে যে বাংলা ভাষায় আসলে মধ্যাহ্ন বর্ণের ব্যবহার নেই। এটা শুনলে কেউ কেউ একটু অবাক হবে যে বাংলা ভাষায় মধ্যাহ্ন বর্ণের ব্যবহার নেই মানে কি। বাংলা ভাষায় মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দে, খাঁটি বাংলা শব্দ বলতে আমাদের দেশীয় শব্দ যেগুলিকে আমরা বুঝি, এই খাঁটি বাংলা শব্দে বা দেশি শব্দে, দেশি শব্দে এটাকে আমরা বলতে পারি অবলিক খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। আর একটা যদি আমরা বলি তদ্ভব শব্দে, তদ্ভব শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে মূর্ধন্য ধ্বনির ব্যবহারটা কোথায়? সেই জায়গায় আমাদের মূর্ধন্য নত্যবিধানের সংজ্ঞাটা চলে আসবে। মূর্ধন্য ধ্বনির ব্যবহারটা হচ্ছে, আমরা জানি বাংলা ভাষায় অনেক তৎসম শব্দ, প্রায় 50,000-এর মতো তৎসম শব্দ বাংলা ভাষায় তৎসম শব্দ, দ্যাট মিনস সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেগুলো কোনো বিকৃতি ঘটেনি। যেগুলি কিঞ্চিত বিকৃতি ঘটেছে এগুলি আমি শব্দের একটা ক্লাসে আলোচনা করেছিলাম। শব্দ এটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে বা উৎসগত দিক থেকে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। তৎসম, অর্ধ তৎসম। তৎসম মানে যেগুলি হচ্ছে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে। অর্ধ তৎসম মানে হচ্ছে যেগুলি কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে। তদ্ভব হচ্ছে যে আরো পরিবর্তন হয়ে একটা নতুন রূপ লাভ করেছে। তাহলে এই যে তৎসম শব্দ যেগুলি সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, তৎসম শব্দ, তৎসম শব্দ অবলিক সংস্কৃত, তৎসমের অপর নামই হচ্ছে সংস্কৃত। সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার আছে। এই যে বাংলা ভাষায় তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণের ব্যবহারের যে নিয়ম, সেটাকে আমরা বলি নত্যবিধান। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? বাংলা ভাষায় তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনির বা মূর্ধন্য বর্ণের ব্যবহারের যে নিয়ম, তাই হচ্ছে নত্যবিধান। সম্মানিত সুধী, যারা দেখছেন একটু কমেন্টস করে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা নত্যবিধানের সংজ্ঞাটা পেয়ে গেলাম। আমি আবার একটু রিপিট করছি, জাস্ট দ্রুত। দেশি শব্দে, দ্যাট মিন্স খাঁটি বাংলা শব্দে, যেগুলি আমরা অনার্যদের কাছ থেকে পেয়েছি। অনার্যরা হচ্ছে আমাদের ভাষার আদি উৎস আমরা বলতে পারি। আমাদের খাঁটি বাংলা শব্দ আমরা অনার্যদের কাছ থেকে পেয়েছি। এই দেশি শব্দে বা খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই।
তদ্ভব শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, বিদেশি শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। তাহলে কোথায় আছে? আছে তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে, যেগুলি সরাসরি অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই যে তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহারের যে নিয়ম, তাই হচ্ছে নত্যবিধান। এটা হচ্ছে সংজ্ঞা। এবার আসো আমরা মূর্ধন্য বর্ণ ব্যবহারের একটু নিয়মে যাই। আমরা নিয়মে যদি যাই তাহলে আমরা দেখব 1 নম্বর নিয়মটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয়। আমরা এটাকে এইভাবে বলবো, ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি বা বর্ণ, যাই বলো, ধ্বনি বা বর্ণ ব্যবহৃত হয়। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়। বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি। এখন বর্গীয় ধ্বনি কোনগুলো, এটা আমি একটা ওই যে যখন বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বর্গীয় ধ্বনি কোনগুলি আমি বলেছিলাম। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, এবং এখানে 5টি বর্গ আছে, ক, চ, ট, ত, প, অর্থাৎ প্রতিটি লাইনের প্রথম অক্ষর দিয়ে সেই বর্গের নাম। তাহলে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ যদি দেই, যেমন ঘন্টা, ঘন্টা, তাহলে এখানে আসলে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মূর্ধন্য, নট দন্তন্য। ঘন্টা, লন্ঠন, তারপরে হচ্ছে ঠান্ডা। তো আমরা জানি ট বর্গীয় বর্ণ কোনগুলি, ঠ, ঠ, ড, ঢ, তারপর হচ্ছে মূর্ধন্য, এগুলো হচ্ছে ট বর্গীয় বর্ণ। তাহলে তো এই যে ঠান্ডা, যে ড, মূর্ধন্যর সাথে কি হবে? ড। এই যে ঠ বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। মূর্ধন্য দন্তন্যের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমরা অনেক সময় লিখতে গিয়ে এগুলি খেয়াল করি না, কিন্তু পার্থক্য হচ্ছে দন্তন্যের উপরে মাত্রা আছে, মূর্ধন্যটা হচ্ছে অর্ধমাত্রা। এটা হচ্ছে 1 নম্বর নিয়মটা। ঠ বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি বা বর্ণ ব্যবহৃত হয়। ধ্বনি বা বর্ণ কেন লিখলাম, এখানে কারো প্রশ্ন থাকতে পারে, ধ্বনি কি বর্ণ কি? ধ্বনি আর বর্ণের মধ্যে একটু পার্থক্য আছে। ধ্বনিটা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত যে আওয়াজ, তাই হচ্ছে ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপই মূলত বর্ণ। ধ্বনিটাকে আমরা যখন লিখে প্রকাশ করি সেটাই বর্ণ। ওকে, আমি 2 নম্বর নিয়মটাতে চলে যাই। আদাব স্যার। হ্যাঁ, আমি একটা ক্লাস দিচ্ছি। ওকে, 2 নম্বর নিয়মটা হচ্ছে রি, র, মূর্ধন্য ষ এর পর তৎসম শব্দে রি, র, মূর্ধন্য ষ এর পর তৎসম শব্দে বা যে কোনো শব্দে রি, র, মূর্ধন্য ষ এর পর তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি, রি, র, মূর্ধন্য ষ এর পর তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়। তাহলে রি, র, মূর্ধন্য ষ এর পরে আমরা দুই একটা উদাহরণ দিই, যেমন ঋণ। আমরা যদি বলি ঋণ, তাহলে রি এর পরে কি হয়? মূর্ধন্য হয়, ঋণ। তারপরে বলতে পারি আমরা তৃণ, রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, এরপরে মূর্ধন্য হয়, ঋণ, তৃণ। এরকম হতে পারে বর্ণ, বর্ণনা, বর্ণ, ঠিক আছে, বর্ণ। ওই যে রেফ আছে, রেফের পরে মূর্ধন্য হলো বর্ণ। তাহলে এই নিয়মটা হচ্ছে কি, রি, র, মূর্ধন্য ষ এর পর তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, এরকম আরো অনেক শব্দ থাকতে পারে, ঠিক আছে।
যেমন কারণ, ব্যাকরণ ইত্যাদি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাঝে মাঝে গিয়ে দেখি, কমেন্টস গুলি দেখি যে দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা যদি 3 নম্বর নিয়মটাতে যাই, 3 নম্বর নিয়মটা হচ্ছে আরটা হচ্ছে, এখানে আমরা অনেকগুলি নিয়ম একসাথে লিখবো, তোমাদের বইয়েও এরকমই দেওয়া আছে। রি র মূর্ধন্য এর পর যদি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি, রি র মূর্ধন্য এর পর যদি স্বরধ্বনি থাকে তাহলে পরবর্তী দন্তন্যটা মূর্ধন্য হবে। আমি আবার বলছি, রি র মূর্ধন্য এর পর যদি স্বরধ্বনি থাকে তাহলে পরবর্তী দন্তন্যটা মূর্ধন্য হবে। তাছাড়া যদি মূর্ধন্য স অক্ষরটি থাকে, অথবা অন্তস্থ অ থাকে, অথবা ব থাকে, হ থাকে, অনুস্বার থাকে, এর পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, মানে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়। তারপরে নিয়মটা হচ্ছে প বর্গীয় বর্ণ থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। আমি 3টা নিয়ম এখানে লিখলাম। আরেকটা নিয়ম আছে, যেমন ধরো ক বর্গীয়, ক বর্গীয় বর্ণ থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। আমরা দুই একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কয়টা নিয়ম লিখলাম? 4টা নিয়ম একসাথে লিখলাম। অর্থাৎ রি র মূর্ধন্য এর পর যদি স্বরধ্বনি থাকে তাহলে স্বরধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। তাহলে মূর্ধন্য অন্তস্থ অ ব হ অনুস্বার এর পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। ক বর্গীয় বর্ণ থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। খ বর্গীয় বর্ণ থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। এখন আমরা দুই একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি একটা শব্দ লিখলাম কৃপণ, তাহলে কৃপণ যে আমি লিখলাম, আর একটা শব্দ লিখলাম হরিণ, আরটা লিখলাম অর্পণ। আমরা এই 3টা শব্দকে ব্যাখ্যা করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অর্পণ, তাহলে দেখো কৃপণ, আমরা জানি রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার। তাহলে এখানে যেহেতু রি আছে, আমরা পড়েছি রি র, হ্যাঁ, বা প বর্গীয় বর্ণ থাকলে, রি র এর পর যদি প বর্গীয় বর্ণ থাকে তাহলে রি এর পরে এখানে কি আছে? ক আছে, রি আছে, আমরা এগুলি বিশ্লেষণ করলে যেগুলি পাই, প আছে। তো আমরা জানি যে প বর্গীয় বর্ণ থাকলে পরবর্তী দন্তন্যটা এটা দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে, তাহলে এটা হবে মূর্ধন্য, কৃপণ। ঠিক আছে, ক আছে, রি আছে, রি দ্যাট মিন্স রিকার। তারপরে প আছে, প বর্গীয় বর্ণ যে কোনো একটি বর্ণ থাকুক, প আছে, পরবর্তীতে এটা দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। তদ্রূপ এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হ আছে, র রস্বইকার। তাহলে আমরা এখানে এটা কোন নিয়মের মধ্যে পড়ে? এটা হচ্ছে র এর পর যদি স্বরধ্বনি থাকে, র এর পর যদি স্বরধ্বনি থাকে, তাহলে দেখো এখানে র আছে, র এর সাথে রস্ব ইকার আছে। আমরা জানি রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রস্ব ইকার। কিন্তু কথা হচ্ছে রস্ব ইকার যদিও ব্যঞ্জন বর্ণের আগে বসে, কিন্তু
উচ্চারণ করার সময় কিন্তু এটা ব্যঞ্জন বর্ণের পরে উচ্চারিত হয়। তাহলে দেখো হ যুগ র যুগ রসই, দ্যাট মিন্স রসই, রসইকার, হ্যাঁ রসই ই কার যুগ হচ্ছে মূর্ধন্য। তাহলে কি সংখ্যাটা ছিল রি র মূর্ধন্য স, এরপর যদি স্বরধ্বনি থাকে তাহলে আমরা দেখতেছি যে র এর পরে একটা স্বরধ্বনি আছে, তাই পরবর্তী দন্তন্যটা কি হবে? মূর্ধন্য হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি পরের শব্দটাকে একটু বিশ্লেষণ করি, আমরা এই অংশটা একটু মুছে দিই। পরের শব্দটা বিশ্লেষণ করলে দাঁড়াচ্ছে অর্পণ, অ যুগ প, অর্পণ যুগ র, রফলা আছে একটা অর, না এটা আমি একটু ভুল দিচ্ছি, অর্পণ। অর্পণ উচ্চারণ করলে কি হয়? প্রথমে রটা চলে আসে, অর, অর যুগ প যুগ মূর্ধন্য। এটা কোন নিয়মের মধ্যে পড়ে? এই যে রি র মূর্ধন্যার পর যদি প বর্গীয় বর্ণ থাকে, এই যে রি র মূর্ধন্যার পরে প আছে, তাই পরবর্তী দন্তন্যটা মূর্ধন্য হয়েছে। তো এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। এখানে আমরা যে নিয়মগুলি পেলাম, এই নিয়ম অনুযায়ী আমরা বাংলা শব্দ বাক্য বা বাংলা ভাষা লেখার সময় যদি একটু সচেতনতা আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে আমরা একটু সচেতন হলে দেখবো আমরা অনেক বানান কি করতে পারি, নির্ভুল লিখতে পারি, বানান ভুল হবে না। ঠিক আছে, তো আমি এটা মুছে দেই, মুছে দিয়ে আমরা একটু সামনে অগ্রসর হই। মুছে দিলাম। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না। আমরা জানি যে সমাসবদ্ধ কিছু শব্দ আছে। সমাসবদ্ধ শব্দ মানে কি? সমস্ত পদ যেটাকে বলা হয়। সমাসের সমাস নিয়ে আলোচনা করে তোমাদের বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোন ক্লাসে সমাস নিয়ে আলোচনা করব। সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, তাহলে এটাকে আমরা বলবো সমাসবদ্ধ শব্দে নত্য বিধান খাটে না। মানে কি? যে সকল শব্দ সমাসবদ্ধ হয়ে গঠিত হয় বা সমস্ত পদ যেটাকে আমরা বলি, এই সমস্ত পদে কখনোই মূর্ধন্য হবে না, সবসময় দন্তন্য হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, ত্রিনয়ন, ত্রিনয়ন, এটা এখানে যদিও এখানে তয় রফলা আছে, র আছে, কিন্তু পরবর্তীটা এটা মূর্ধন্য হবে না, দন্তন্যই হবে। কারণ আমরা বলেছি সমাসবদ্ধ শব্দের নত্যবিধান খাটে না। তাহলে এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ বা সমস্ত পদ। এরকম হতে পারে সর্বনাম, দুর্বার, দুর্নীতি, দুর্বার, দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি, দুর্নীতি, তারপরে হচ্ছে দুর্নীতি, তারপরে হচ্ছে সর্বনাম, সর্বনাম। তাহলে দেখো যদিও এখানে রেফ বা র আছে, কিন্তু পরবর্তীতে এটা মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়েছে। যদিও এখানে এখানে রেফ আছে, কিন্তু এটা দন্তন্য, মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়েছে। যদিও এখানে রি বা রফলা আছে, কিন্তু এখানে মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়েছে। কারণ এই তিনটে হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তো এরকম সমাসবদ্ধ পদ বা সমস্ত পদে নত্যবিধান খাটে না, অর্থাৎ নত্যবিধানের যত নিয়ম আছে সেই নিয়মগুলো এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ তীর ও মদিনাস্য এর পরে মধ্যাহ্ন হবে না যদি এটা সমস্ত পদ হয় বা সমাসবদ্ধ পদ হয়। আচ্ছা, আমরা আরেকটা নিয়ম লিখি একটু। আরেকটা নিয়ম হচ্ছে ত বর্গীয় বর্ণে, ত বর্গীয় বর্ণে সব সময় দন্তন্য হয়। ত বর্গীয় বর্ণে সব সময় দন্তন্য হয়, এখানে আবার মূর্ধন্য হবে না। যেমন আচ্ছা, আগে ত বর্গীয় বর্ণ কোনগুলো আমরা একটু দেখি। ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে এই যে ত বর্গীয় বর্ণ বুঝাই যাচ্ছে ত এর পরে দন্তন্য। ট, ট, ড, ড মূর্ধন্য, এটা কিন্তু এমনি এমনি আসলে হয় নাই। ট, ঠ, ড, ঢ, এই যে ট, ট, ড এর সাথে মূর্ধন্য যুক্ত হয়, ত, থ, দ এর সাথে দন্তন্য যুক্ত হয়। তাহলে এটা কিন্তু এই সাজানোতে কি যে এখানে বর্ণমালাগুলো যে সাজানো আছে, সাজানো কিন্তু একটা সিস্টেমে আছে।
হ্যাঁ, ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয় তাই ট ট ট ট মূর্ধন্য, ত বর্গীয় বর্ণের সাথে দন্তন্য হয় তাই ত ত ত দ দ দন্তন্য। যেমন দন্ত, যেহেতু এটা ত আছে তাই এটা মূর্ধন্য হবে না, ঠিক আছে। ঘ্রন্ত, যেহেতু এটা থ আছে তাই এটা মূর্ধন্য হবে না। তো এরকম শব্দ আমরা অনেক বলতে পারি। তাহলে আমরা একটু নিয়ম জানলাম যে ত বর্গীয় বর্ণে সব সময় দন্তন্য হয়, মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসের। আমি মুছে দিব। নেক্সট ক্লাসে সত্য বিধান নিয়ে আসবো তোমাদের সামনে। মুছে দিচ্ছি। আচ্ছা, আমি নত্যবিধানের প্রায় শেষের দিকে চলে আসছি। নেক্সট ক্লাসে তোমাদের সামনে সত্যবিধান নিয়ে আসবো। এখানে কতগুলো শব্দ আছে, তোমাদের যে পাঠ্য বইটা আছে, পাঠ্য বইয়ে একটা কবিতার আকারে কতগুলো শব্দ দেওয়া আছে। এই কবিতার আকারে দেওয়াটার কারণই হচ্ছে এটা যেন তোমরা মুখস্থ করে ফেলো, অর্থাৎ এটার মধ্যে কোনো নিয়ম প্রযোজ্য নয়। আমরা জানি সব জায়গাতেই সবকিছুতেই ব্যতিক্রম কিছু থাকে। তুমি যদি ইংলিশ গ্রামার পড়ো, যে কোনো নিয়মে যাও, কিছু ব্যতিক্রম থাকে। তুমি ভয়েস চেঞ্জ করতে যাও, দুই একটা সেন্টেন্স পাইবা যেগুলি নিয়মের মধ্যে পড়ে না, নিয়মের বাহিরে। এরকম বাংলা ব্যাকরণে যে কোনো টপিক পড়তে যাও, দুই একটা সমাস পড়তে যাও, সন্ধি পড়তে যাও, কিছু শব্দ থাকে যেগুলি নিয়মের মধ্যে পড়ে না। আসলে এটা যারা ব্যাকরণবিদ, যারা এটা নিয়ে গবেষণা করেছেন, তারা এটা আসলে কোনো নিয়মের মধ্যে ফেলতে পারেন না। এগুলি আমরা বলি ব্যাকরণের ভাষায় এটাকে বলি স্বতঃসিদ্ধ। তো এরকম কিছু শব্দ এখানে আছে, এগুলি স্বভাবতই মূর্ধন্য হয়, এটা কোনো দন্তন্য হয় না, স্বভাবতই মূর্ধন্য হয় এবং কোনো নিয়মের মধ্যেও পড়ে না। তো এগুলি তোমাদের মুখস্থ করতে হবে এই জন্য, কারণ যদিও মুখস্থ বিদ্যাকে আমি আসলে এড়িয়েই চলি, আমি বলি না যে তুমি মানে মুখস্থ করার চেয়ে বুঝতে হবে বেশি, তো তারপরেও কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়। তো এখানে এই যে মুখস্থ করে ফেলতে হবে, কারণ তোমাদের অবজেক্টিভে থাকে যে নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়। কারণ দেখো, আমি এটা বোর্ডে না লিখে কবিতাটা একটু পড়ছি। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, ভেনু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানু গুণ পুণ্যবেণী, ফণি অনু বিপণী ঘনিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ বনিতা ফানি, গৌণ খুন ভান পণ শান, শিক্ষণ নিক্ষণ তুন, কফনি কনই বণিক গুণ, গণনা পিনাক পণ্য ভান। এই যে আমি কবিতাটা বললাম, আসলে এটা কবিতার আকারে দেওয়ার অর্থ হচ্ছে যেন এটা সহজে মুখস্থ করে ফেলা যায়। তো এটা কেন আমরা মুখস্থ করব? কারণ এখানে প্রশ্ন থাকতে পারে এরকম যে নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য হয়। একটা প্রশ্ন আমি এখানে প্রশ্ন আকারে দিচ্ছি, নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়। আচ্ছা, এখন আমি অপশন দিলাম ক ঋণ, আমরা জানি এটা একটা নিয়মের মধ্যে আমরা পড়ে আসছি। দিলাম খ অর্পণ, আমরা জানি এটা একটা নিয়মের মধ্যে পড়ে আসছি। হ্যাঁ, অর্পণ, ঠিক আছে। তারপরে দিলাম মনে করো গ তৃণ, আমরা জানি এটা একটা নিয়মের মধ্যে পড়ে আসছি। আমি যদি ঘ নম্বর অপশনটা দিই, গ নম্বর অপশনটা দিলাম মন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা জানি এটারও একটা নিয়ম আছে, এটারও একটা নিয়ম আছে, এটারও একটা নিয়ম আছে। অর্থাৎ নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, স্বভাবতই মূর্ধন্য হয়েছে এই শব্দটিতে। আর এই শব্দটিতে আমরা ওই যে মুখস্থ করেছিলাম, ও মুখস্থের মধ্যে দিয়ে এটা কমন ফেলবো। আর এগুলি নিয়মের মধ্যে পড়ে, তাই সঠিক উত্তর হবে যেটা সার্কেল দিয়েছি সেটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আসলে একটা অনলাইন ট্রেনিং এ ছিলাম, এখনো ট্রেনিং ব্যাচ চলতেছে, বাট এই মুহূর্তে আমার একটা ক্লাস ছিল সিলেট ডিভিশন অনলাইন স্কুলে। তাই ক্লাসটা করার জন্য আমি আপাতত ওই ট্রেনিং থেকে লিভ নিয়ে এসেছি। আমি এখন আবার এই ক্লাসটা শেষ করে আবার ট্রেনিং এ জয়েন করব। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আমি আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।